যে শিডিউলটাও কিন্তু ঠিক করে দেবে, মানে কি ম্যানারে দেওয়া হবে সেটাও কিন্তু ঠিক করে দেবে ওই 4 সদস্যের কমিটি। যে আমাদের টাকা নেই সেটা কিন্তু কোনোভাবেই হবে না, টাকা তাদের দিতেই হবে। দীর্ঘদিন শুনানির পরে কিন্তু এই জাজমেন্ট এসছে এবং সেখানে রিভিউর স্কোপ বা কিউরেটিভ অ্যাপ্লিকেশন এন্টারটেন করার স্কোপ কিন্তু খুবই লিমিটেড। দিয়ে যদি সঠিক সময় দিয়ে দিত তাহলে তো এই খরচাগুলো বেঁচে যেত। সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, এই রায়ের কোনো অল্টারেশন বা এই এক্সটেনশন যদি করতে হয় সেটা একমাত্র সুপ্রিম কোর্টই করতে পারে। যে রাজ্য সরকার বারবার এটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা বারবার বলে যাচ্ছেন। রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা, তার ওপরে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিভাবে সামাল দেবে রাজ্য সরকার? কারণ ডিএ নিয়ে গত বেশ কয়েক বছরের যে লড়াই, সেই লড়াই কোথা থেকে শুরু হয়েছিল এবং সর্বোপরি সুপ্রিম কোর্টে গিয়ে যে ধাক্কা রাজ্য সরকারের, কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আর নতুন করে কিছু বলার রয়েছে? নির্বাচনের আগে এই ডিএ কি আদৌ পাবে সরকারি কর্মচারীরা, নাকি আরও অপেক্ষা? এ বিষয়ে কথা বলবো। আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, দীর্ঘ সময় এই ডিএ মামলার সাথে যুক্ত রয়েছেন। প্রথমেই যেটা জানতে চাইবো যে এই যে সুপ্রিম কোর্টে সর্বশেষ রায় হয়েছে, কত টাকা পাবে, কি বৃত্তান্ত অলরেডি বাংলার মানুষ জেনে গেছে, কিন্তু এই ডিএর মামলাটা হওয়ার কারণ কি? ভারতবর্ষের প্রতিটা রাজ্য সরকারই তো ডিএ কম বেশি দিয়ে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে এই লড়াইটা কোথা থেকে কিভাবে শুরু হলো? দেখুন, আপনি জানেন যে যারা স্যালারিড পার্সন হয় বা ধরুন যারা রাজ্য সরকারের কর্মচারী হয় বা ধরুন যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, তাদের প্রত্যেকের স্যালারিতে কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট থাকে। যেমন তাদের বেসিক পেমেন্ট হয়, সঙ্গে তাদের ডিএ থাকে, ডিও একটা স্যালারির কম্পোনেন্ট, এবং তাইবেন এইচআর থাকে এবং আরও অন্যান্য যে কম্পোনেন্টগুলো হয় সেগুলো থাকে। এই যে ডিএর যে উদ্দেশ্য, মানে এই অবজেক্ট যে ডিএ দেওয়ার যে অবজেক্ট, সেটা হচ্ছে যে ধরুন মুদ্রাস্ফীতি ধরুন আজকে যা ছিল 10 বছর আগে সেই দ্রব্যমূল্যের দাম তো একরকম ছিল না, বা আগামী 10 বছর পরে দ্রব্যমূল্যের দাম একরকম থাকবে না। আজকে যেই ধরুন আলু, তেল বা ধরুন নিত্য সামগ্রী যেগুলো রয়েছে, সেই সব জিনিসের যা দাম 10 বছর আগেও এক ছিল না, 10 বছর পরেও এক হবে না। তাহলে এই যে ধরুন এই সামঞ্জস্য কিভাবে বজায় থাকবে, এই সামঞ্জস্য বজায় রাখার জন্যই কিন্তু এই ডিএ স্যালারির কম্পোনেন্টে ইনক্লুড হয়েছিল। যে মুদ্রাস্ফীতিটা যেই হারে বাড়বে সেই অনুযায়ী কিন্তু ডিএর এই একটা ক্যালকুলেশন হবে এবং তার বেসিসেই কিন্তু স্যালারি হাইক বা স্যালারি যা পরিমাণ হওয়ার কথা সেটা হবে। এই যে ধরুন ডিএটা কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু ইনিশিয়ালি যে ধরুন আগের যারা গভর্নমেন্ট ছিল বা ধরুন পূর্ববর্তী যারা ছিলেন, তারা কিন্তু তাদের অভিযোগ ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে অভিযোগ অনেক দিনের, কিন্তু সেটা ধরুন খুব ন্যূনতম ছিল। কিন্তু পরবর্তীতে এই ডিএর যে বঞ্চিত হওয়ার পরিমাণটা হিউজ বেড়ে যায়, তার ব্যবধান অনেকটা বেড়ে যায় বলেই কিন্তু এই যে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু তারা পদক্ষেপ নিতে শুরু করে এবং তারা বিভিন্ন দপ্তরে চিঠিপত্র করতে শুরু করে। যখন চিঠিপত্র করেও যখন অ্যান্সার পায়নি, কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য সরকারের যারা আধিকারিক ছিল, খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিল তাদের দাবি দাবা পাওয়ার জন্য। এই প্রসেস, এই যে ধরুন প্রথম যে মামলা সেটা হয়েছিল 2016 সালে। 2016 সাল থেকে আজকে আমরা প্রায় 2026 সালে এসে পৌঁছে গেছি, প্রায় অনেকটা বছর কেটে গেছে। তারপরেও কিন্তু এই যে ধরুন ডিএর যে পাবে সেটা এখনও তারা কিন্তু হাতে পায়নি। নিশ্চিতভাবে ডিএর যে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে তাদের দাবি দাওয়াগুলো অন্যায় ছিল না। তাদের যে দাবি ছিল যে এআইসিপিআই অনুযায়ী কিন্তু দিতে হবে, সেই এআইসিপিআইকেই কিন্তু মান্যতা দিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছে। এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে সেন্ট্রালের সঙ্গে সাযুজ্য রেখে দেবে কি দেবে না সেই নিয়ে অনেক প্রশ্ন এসছে। দেখো, সেন্ট্রাল একটি আলাদা অথরিটি, রাজ্য একটি আলাদা অথরিটি। রাজ্যের যা রেগুলেশনস
নর্মস এবং যে রুলসগুলো আছে সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকার তার কর্মচারীদের ডিএ দেবে বা স্যালারি দেবে, কিন্তু সেখানে সেন্ট্রালের সঙ্গে কিন্তু এখানে কোনো যোগসাযোগ নেই। নিশ্চিতভাবে একটি যোগসাযোগ আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল কিন্তু সবসময় ওই এআইসিপিআই এর যে নির্ণয়ের সূচক থাকে সেটাকে মান্যতা ধরে বা সেটাকে মাথায় রেখেই কিন্তু ডিএর যে ক্যালকুলেশন সেটা করে থাকে এবং ডিএটা তাদের কর্মচারীদের দিয়ে থাকে। এই ক্ষেত্রেও কিন্তু যেহেতু রোপা রুল 2009-এ স্পেসিফিক্যালি যে ডেফিনেশন সেকশন আছে সেখানে কিন্তু বলা আছে এই ডিএ নির্ণয় সূচক কী হবে। এই নির্ণয় সূচকের সংখ্যা কিন্তু এই এআইসিপিআই এর যে নির্ণয় সূচক সেটাকেই কিন্তু দেওয়া আছে, স্পষ্টভাবে মেনশন করা আছে। খুব স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠেছিল এই যে সূচকটা এটা কি একই থাকবে নাকি এটা পরিবর্তন হবে, এটা পরিবর্তন হয়ে কি অন্য কিছু হবে। পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্ট এটা আপহেল্ড করেছে যে এই যে নির্ণয় সূচকটা সেটা কিন্তু ভেরিয়েবল এবং এআইসিপিআই এর যে সূচক হিসাবে যেটাকে ধরা হয় সেটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যখন ডিএ ক্যালকুলেশন হবে সেটাকেই কিন্তু নির্ণয় সূচক হিসাবে ধরতে হবে এবং সেই অনুযায়ী ক্যালকুলেশন করে তাদের যা স্যালারি হয় বা এরিয়ার যা থাকে সেগুলো কিন্তু মিটিয়ে দিতে হবে। এবং এই ক্ষেত্রে আপনারা অনেকেই আপনার কথাতেই স্পষ্ট যে অনেকেই এখন অবগত হয়েছে কবে কি দিতে হবে। একদম টাইম বাউন্ড প্রক্রিয়ায় কিন্তু এই ডিএর মামলার যে জাজমেন্ট সেটাকে কমপ্লাই করার কথা সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়েছে। 2008 সাল থেকে ডিএ বকেয়া পড়ে রয়েছে, প্রায় 1 দশক আইনি লড়াই লড়েছে সরকারি কর্মচারীরা, কিন্তু এই যে দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই রায় অনুযায়ী যদি এক্ষেত্রে রাজ্য সরকার যথাসময়ের মধ্যে ডিএ না দেয় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারে সুপ্রিম কোর্ট। এবং দ্বিতীয়ত ইতিমধ্যেই আপনি জানেন যে এই সম্প্রতি ভোট অ্যান্ড অ্যাকাউন্ট যে বাজেট রাজ্য সরকার পেশ করেছিল অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেখানে তিনি আরও 4% ডিএ বরাদ্দ করেছেন, বাড়িয়েছেন। তাহলে এই যে 25% নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছে এবং তার সাথে এই 4% কি অ্যাড হবে না 4%টা মাইনাস হয়ে যাবে? না দেখুন এখানে একটু বোঝার দরকার আছে। সেটা হচ্ছে দেখুন এই যে 4% যে ডিএ বাড়লো সেটা কিন্তু রাজ্য সরকারের বর্তমান যে যারা কর্মচারী রয়েছেন যারা রোপা রুল 2019 দ্বারা গভর্ন হয় তাদের জন্য কিন্তু এটা হলো। নিশ্চিতভাবে যারা পেনশনভোগী রয়েছে যারা 2009-এ গভর্ন হতেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, কিন্তু এটা কিন্তু নতুন যে জিনিসটি আসছে বা বর্তমান যে সময়ের সাপেক্ষে কিন্তু এই 4% বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই 25%-এর কথা যে বলা হয়েছে সেটা কিন্তু বকেয়া অ্যামাউন্টের 25%, মানে হচ্ছে যত পরিমাণ বকেয়া প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারী বা তাদের পরিবারের লোকজনের মাথাপিছু যে ডিউটা রয়েছে সেই পরিমাণের 25% কিন্তু অগ্রিম মিটিয়ে দিতে বলেছে। পরবর্তী 75% কিভাবে মেটানো হবে, কতটা তার পরিমাণ, সেটা ওই যে 4 সদস্যের কমিটি রয়েছে তারা সেটা নিশ্চিতভাবে জানিয়ে দেবেন। সেই ক্যালকুলেশন আশা করি আমরা পাবো। সেটার জন্যও কিন্তু একটি টাইম বাউন্ড প্রক্রিয়া বলে দেওয়া হয়েছে। আশা করি যে সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই সেটা স্পষ্টত হয়ে যাবে যে এক্স্যাক্টলি কোন রাজ্য সরকারের কোন কর্মচারীর মাথাপিছু কত টাকা বরাদ্দ হয়েছে এবং সেইটা কী পদ্ধতিতে পাওয়া যাবে। কারণ আপনি যদি জাজমেন্টের অপারেটিং পোর্শনটা দেখেন সেখানে কিন্তু বলা আছে যে শিডিউলটাও কিন্তু ঠিক করে দেবে, মানে কি ম্যানারে দেওয়া হবে সেটাও কিন্তু ঠিক করে দেবে ওই 4 সদস্যের কমিটি। এক্ষেত্রে যদি রাজ্য সরকারের হাতে তো এখনও তো খানিকটা সময় রয়েছে, তারা যদি সুপ্রিম কোর্টে কিউরিটি পিটিশন দাখিল করে সেক্ষেত্রে তো আরও খানিকটা সময় দেয়। কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকার, কারণ এর আগে একাধিক মামলায় আমরা দেখেছি এবং এই 26,000 চাকরি বাতিল মামলাতে আমরা দেখেছিলাম রাজ্য সরকার রিভিউ করেছিল, তারপরে কিউরিটি পিটিশন দাখিল করেছিল। দেখুন সেটা তো ধরুন আইনের যেটা আছে এটা আইনত তাদের অধিকার। এবার বক্তব্য হচ্ছে তারা এতটা পরিমাণ টাকা দেখুন তারা তো আর নিজের বাড়ির টাকা খরচা করে তো আর এই মামলার খরচ চালান না, তারা তো রাজ্যের যারা নাগরিক রয়েছে তাদের করের টাকাই কিন্তু এই যে তাদের বঞ্চিত করার জন্য কিন্তু এই মামলা এতদিন ধরে চালিয়ে এসছে। এখন প্রশ্ন হলো এখনই রাজ্য সরকারের যারা রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন তারা সঠিক সিদ্ধান্ত নেবে কিনা যে
ফার্দার তারা লিগ্যাল কমপ্লিকেশনে যাবেন কিনা, বা যেই রায় প্রদান করেছেন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে সেই রায়কে মান্যতা দিয়ে এই প্রক্রিয়াকে দ্রুততার সঙ্গে সম্পন্ন করবে। কারণ দেখুন, তারা চাইলে, তাদের এটা আইনগত অধিকার রয়েছে, তারা চাইলে আইনে যে পদ্ধতিগুলো বলা হয়েছে সেখানে তারা অ্যাপিল করতেই পারে, কিন্তু দেখুন তারও স্পেসিফিক কিছু গ্রাউন্ড হয়, এক্ষেত্রে সেই গ্রাউন্ড খুব কমই, এবং এই ক্ষেত্রে বলতে পারেন যে ভালো করে শুনানির পরে, দীর্ঘদিন শুনানির পরে কিন্তু এই জাজমেন্ট এসছে, এবং সেখানে রিভিউর স্কোপ বা কিউরেটিভ অ্যাপ্লিকেশন এন্টারটেন করার স্কোপ কিন্তু খুবই লিমিটেড। সেই ক্ষেত্রে তারা চাইতেই পারে যে ডিলে ট্যাকটিস ইউজ করতেই পারে, তারা সেটাকে নিয়ে দীর্ঘদিন পেন্ডিং করে রেখে দিল, বা এই পদ্ধতি তারা অবলম্বন করতেই পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু জনগণের করের টাকাই নষ্ট হবে। এখন তাদের ইন্টেনশন কি সেটাই এখন দেখার বিষয়, যে তারা চান না যে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা তাদের প্রাপ্য হকের টাকা পাক। যদি সেটা না চেয়ে তারা আরও কিছুদিন ডিলে করতে চান তাহলে তারা এটা করতেই পারে, সেক্ষেত্রে কোর্ট কতটা এন্টারটেন করবে সেদিকে আমাদের চেয়ে থাকতে হবে। তাহলে যদি এক্ষেত্রে রাজ্য সরকারকে যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যে যদি রাজ্য সরকার সেই টাকা না দেয়, তাহলে মুখ্যমন্ত্রী না রাজ্যের অর্থ যিনি সচিব রয়েছে, দেখুন মুখ্যমন্ত্রীর কি ব্যবস্থা নেবে? দেখুন মুখ্যমন্ত্রী তো রাজ্যের প্রশাসনিক প্রধান নয়, তিনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন, যারা প্রশাসন চালাচ্ছে তাদের হেডিং, কিন্তু যে ধরুন সিগনেটারি অথরিটি, মানে ধরুন যে দপ্তর চালায় বা যে অ্যাডমিনিস্ট্রেশনের হেডে বসে আছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনের হেডে যারা থাকবেন সেই চেয়ারেরই কিন্তু দায়িত্ব। ধরুন যে ফিনান্স ডিপার্টমেন্টের যে হেড রয়েছেন, যে এই মামলায় পার্টি ছিলেন, সে যদি সেটাকে কমপ্লাই না করে, স্পেসিফিক যার ওপর কোর্ট নির্দেশ দিয়েছে সেই দপ্তরগুলোর যারা চেয়ারে বসে আছে সেগুলো যদি পালন না করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, এই রায়ের কোনো অল্টারেশন বা এই এক্সটেনশন যদি করতে হয় সেটা একমাত্র সুপ্রিম কোর্টই করতে পারে, সেখানে অন্য কেউ করতে পারে না। সুপ্রিম কোর্ট চাইলে সেটা অল্টার করতে পারে, সুপ্রিম কোর্ট যদি মনে করে, কিন্তু এক্ষেত্রে সেটা এখনও পর্যন্ত কিছু হয়নি। তাই বলা যেতে পারে যে সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়সীমার মধ্যে যদি এটাকে পুরো কমপ্লিট করা না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আদালত অবমাননার যে মামলা রয়েছে সেখানে কিন্তু তারা সম্মুখীন হবে, এবং তাদের আলটিমেটলি কিন্তু জেল যাত্রাও হতে পারে। তাহলে রাজ্য সরকার, তো আমরা দেখেছি যে মামলা সুপ্রিম কোর্টে চলাকালীনই আমরা দেখেছি যে রাজ্য সরকার বলেছিল যে তাদের এই বিপুল পরিমাণে টাকা দিতে গেলে সরকারের মাজা ভেঙে যেতে পারে। তাহলে সরকার যদি বলে যে আমাদের এই বিপুল পরিমাণে টাকা একেবারেই দেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি অন্য কোনো পদক্ষেপ নিতে পারে? দেখুন সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ধরুন আমাদের যে হাইকোর্ট, সেখানেও কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছিল, একদম জাজমেন্টে লিখে দেওয়া আছে, এবং এই নিয়ে ধরুন একাধিক জাজমেন্ট আছে আমাদের লিগ্যাল ফিল্ডে, সেখানে কিন্তু একাধিকবার দেখা গেছে, সেখানে একাধিকবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বারবার বলেছে ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট কিন্তু কখনো কারোর রাইট বা অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে পারে না। সেই হিসাবেই রাজ্য সরকার যদি বলে যে আমাদের ফিনান্সিয়াল ক্ষমতা নেই, তাহলে তো তাকে রাজ্যে দেউলিয়া ডিক্লেয়ার করে, তাকে ফিনান্সিয়াল ক্রাইসিস ডিক্লেয়ার করে এমার্জেন্সি আনতে হয়। সেটা তো আর উনি করছেন না, উনি শুধুমাত্র মুখে বলছেন, বা ওনার হয়ে যারা অ্যাপিয়ার করছেন তারা বলছেন হিউজ অ্যামাউন্ট রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়, কিন্তু বক্তব্য হচ্ছে এই অ্যামাউন্টগুলো যদি সময় দিয়ে দিতেন তাহলে তো আর বকেয়া এত পরিমাণ হতো না। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে, বহু ক্ষেত্রে দেখা গেছে যে খেলা মেলা এইসব নিয়ে মেতে গেছেন, এবং বহু ক্ষেত্রে টাকা খোলামখুচিভাবে সেখানে ছড়ানো হয়েছে, সেখানে দেওয়া হয়েছে লোকজনকে। এবং এই যে ধরুন আইনি খরচা, ধরুন এই ডিএ মামলার আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, সেখানে সুপ্রিম কোর্টের একাধিক বড় বড় অ্যাডভোকেটস যারা রয়েছে তারা দাঁড়িয়েছে, তাদের ফিসগুলো দিয়েছে, সেগুলো কোথা থেকে দিয়েছে? এই মামলা খরচা হয়েছে, তো দিয়ে যদি সঠিক সময় দিয়ে দিত তাহলে তো এই খরচাগুলো বেঁচে যেত, তাহলে তো আর এই যে সরকারের এই যে বার্ডেনের কথা তারা বারবার বলছে সেটা তো আর হতো না। তারা সঠিক সময়ে সঠিক কাজটা যদি করতেন, এবং এই রাজ্য সরকারি কর্মচারীদের যদি ডিপ্রাইভ না করতেন, বঞ্চিত না করতেন, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। আমার মনে হয় যে রাজ্য সরকার বারবার এটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা বারবার বলে যাচ্ছেন। যদি
উনি ফিনান্সিয়াল ক্রাইসিসের কথাই মনে করতেন তাহলে কিন্তু উনি আগে এই যে ধরুন খেলামেলায় যে খরচাগুলো করছেন সেগুলো রেস্ট্রিকশান করতেন, সেগুলোতে উনি অনেক কন্ট্রোল আনতেন। সেগুলো না করে উনি বরঞ্চ রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদেরকে ডিপ্রাইভ করার জন্য বিভিন্ন অজুহাত দিয়ে যাচ্ছেন। তাহলে এই যে ফিনান্সিয়াল ক্রাইসিস যদি একটা সরকারের বিরুদ্ধে আসে, তাহলে সেই সরকারের বিরুদ্ধে তাহলে কি রাষ্ট্রপতি শাসন হতে পারে? দেখুন তাহলে তো ওনাকে তাহলে ডিক্লেয়ার করতে হবে যে রাজ্য চালানোর মতন ওনার ক্ষমতা নেই, তখন যা আইনানুগ ব্যবস্থা হওয়ার সেটাই হবে। সেক্ষেত্রে যদি এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, ফিনান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, কারণ স্টেট যদি বলে আমার ফান্ড নেই, তাহলে সেন্ট্রাল ফান্ড যদি সেটা প্রোভাইড করে, বা যদি সেখানে দেখা যায়, কারণ কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় সেন্ট্রাল থেকে অনেক ফান্ড রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে বিভিন্ন ক্ষেত্রে আসে, সেগুলো যদি তখনও প্রোভাইড না হয়, যদি রাজ্য চালানোর ক্ষমতা ওনার না থাকে, সেক্ষেত্রে তো আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। সেক্ষেত্রে যদি ফিনান্সিয়াল এমার্জেন্সি তৈরি হয় তাহলে এমার্জেন্সি ডিক্লেয়ার হতেও পারে, সেটা তো কথা নয়। কিন্তু উনি শুধুমাত্র মুখেই বলে যাচ্ছেন যে আমার যখনই টাকা দেওয়ার কথা আসছে এই ডিএ মামলায়, তখনই বলে যাচ্ছেন যে আমাদের অত টাকা নেই। কিন্তু অন্য ক্ষেত্রে আপনি ওনাদের কন্ডাক্ট যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তারা টাকা কিভাবে ওড়াচ্ছে। যাদের ধরুন প্রকল্প, বিভিন্ন প্রকল্পের নাম করে কিন্তু প্রচুর টাকা জনগণের হাতে পৌঁছে দিচ্ছে, যেটা ধরুন যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের প্রাপ্য হকের টাকা না দিয়ে যাদের ধরুন বেনিফিশিয়ারি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে টাকা দিয়ে যাচ্ছে। দেখুন সেগুলো হচ্ছে অল্টারনেটিভ, সেগুলো আপনাকে করতেই হবে তা নয়। কিন্তু এই যে ধরুন রাজ্য সরকারি কর্মচারীদের স্যালারি দেওয়াটা, এটা কিন্তু রাজ্যের বার্ডেন, এখানে কিন্তু তাকে দিতেই হবে সেই স্যালারিটা, এটা বাধ্যতামূলকভাবে তাকে কিন্তু দিতে হয়। সেখানে কিন্তু দেওয়া হচ্ছে না, অথচ দেখবেন অন্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এই টাকা পয়সাগুলো বেলোনো হচ্ছে। যদি কারোর অর্থের অভাব থাকে, একটা সাধারণ জিনিস ভাবুন না, যদি আপনার অর্থের অভাব থাকে আপনি ডাল ভাত খেয়ে যে দিন কাটাবেন, আপনি কি সেই সময় ওই টাকাটা সিনেমা দেখতে খরচা করবেন? স্বাভাবিকভাবেই নয়। এখানে এন্টারটেনমেন্ট, তারপরে বলতে পারেন যে খেলামেলার নাম করে বিভিন্ন টাকা, এ তো রাজ্য সরকারের কোষাগারের টাকা, সেই রাজ্য সরকারের সেই কোষাগারের টাকা কিন্তু সেইভাবে ব্যয় হচ্ছে। কিন্তু যখনই রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ দেওয়ার প্রশ্ন আসছে তখনই কিন্তু বলছেন আমাদের ফিনান্সিয়াল অসুবিধা আছে, কিন্তু সেটাও ভার্বাল বলছেন, সেটাও কিন্তু কোথাও এসে সেটাকে ডাইরেক্টভাবে সেখানে বলছেন। এবং তার পরবর্তীতে সেটা শোনার পরেও কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে এই হাতিয়ার করতে পারবে না রাজ্য সরকার, তাই এখানে বলা যায় এখানে কোনোভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ এই বলে মান্যতা দেবে না যে আমাদের টাকা নেই, সেটা কিন্তু কোনোভাবেই হবে না, টাকা তাদের দিতেই হবে। দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি গত এক দশকের যে লড়াই, সেই লড়াই এখনও কিন্তু শেষ হয়নি। সামনেই যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন, প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে, কিন্তু তারই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি, এদিকে 21 থেকে 41 বছর যারা মাধ্যমিক পাস করবে, চাকরি পাবে না, তাদের জন্য 1500 টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা কিন্তু যোগ করা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মচারীরা তারা কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হলেও বঞ্চিত হচ্ছে না প্রত্যন্ত গ্রামের মহিলারা। তাই এই 26-এর নির্বাচনের আগে আদৌ ডিএর এই টাকা সুপ্রিম নির্দেশে রাজ্য সরকার দেয় কিনা সেটাও যেমন দেখার রয়েছে, এবং যদি এই টাকা যদি না দেয় সুপ্রিম কোর্টই বা রাজ্য সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। চিত্র সাংবাদিক সুকেন্দু মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।